তারাপদ তাহার প্রখর স্মরণ শক্তি এবং অখণ্ড মনোযোগ লইয়া ইংরাজি শিক্ষায় প্রবৃত্ত হইল। সে যেন এক নূতন দুর্গম রাজ্যের মধ্যে ভ্রমণে বাহির হইল। পুরাতন সংসারের সহিত কোনো সম্পর্ক রাখিল না। পাড়ার লোকেরা আর তাহাকে দেখিতে পাইল না। যখন সে সন্ধ্যার পূর্বে নির্জন নদী তীরে দ্রুত বেগে পদচারণ করিতে করিতে পড়া মুখস্থ করিত, তখন তাহার উপাসক বালক সম্প্রদায় দূর হইতে ক্ষুণ্ণ চিত্রে সসম্ভ্রমে তাহাকে নিরীক্ষণ করিত। তাহার পাঠে ব্যাঘাত করিতে সাহস করিত না। চারুও আজকাল তাহাকে বড় একটা দেখিতে পাইত না। পূর্বে তারাপদ অন্তঃপুরে গিয়া অন্নপূর্ণা স্নেহদৃষ্টির সম্মুখে বসিয়া আহার করিত, কিন্তু তদুপলক্ষে প্রায় মাঝে মাঝে কিছু বিলম্ব হইয়া যাইত বলিয়া সে মতিবাবুকে অনুরোধ করিয়া বাহিরে আহারের বন্দোবস্ত করিয়া লইল। ইহাতে অন্নপূর্ণা ব্যথিত হইয়া আপত্তি প্রকাশ করিয়াছিলেন, কিন্তু মতিবাবু বালকের অধ্যয়নের উৎসাহে অত্যন্ত সন্তুষ্ট হইয়া এক নূতন ব্যবস্থার অনুমোদন করিলেন। এমন সময় চারুও হঠাৎ জিদ করিয়া বসিল, আমিও ইংরেজি শিখিব। তাহার পিতা মাতা তাহাদের খামখেয়ালি কন্যার এই প্রস্তাবটিকে প্রথমে পরিহাসের বিষয় জ্ঞান করিয়া স্নেহ মিশ্রিত হাস্য করিলেন, কিন্তু কন্যাটি এই প্রস্তাবের পরিহাস্য অংশটুকুকে প্রচুর অশ্রুজল ধারায় অতি শীঘ্রই নিঃশেষে ধৌত করিয়া ফেলিয়াছিল। অবশেষে এই স্নেহ দুর্বল নিরুপায় অভিভাবকদ্বয় বালিকার প্রস্তাব গম্ভীরভাবে গ্রাহ্য করিলেন। চারু মাস্টারের নিকট তারাপদর সহিত একত্র অধ্যয়নে নিযুক্ত হইল। কিন্তু পড়াশুনো করা এই অস্থির চিত্ত বালিকার স্বভাব সঙ্গত ছিল না। সে নিজে কিছু শিখিল না, কেবল তারাপদর অধ্যয়নে ব্যাঘাত করিতে লাগিল। সে পিছাইয়া পড়ে, পড়া মুখস্থ করে না, কিন্তু তবু কিছুতেই তারাপদর পশ্চাদ্বর্তী হইয়া থাকিতে চাহে না। তারাপদ তাহাকে অতিক্রম করিয়া নূতন পড়া লইতে গেলে সে মহা রাগারাগি করিত, এমনকি কান্নাকাটি করিতে ছাড়িত না। তারাপদ পুরাতন বই শেষ করিয়া নূতন বই কিনিলে তাহাকেও সেই নূতন বই কিনিয়া দিতে হইত। তারাপদ অবসরের সময় নিজে ঘরে বসিয়া লিখিত এবং পড়া মুখস্থ করিত। ইহা সেই ঈর্ষাপরায়ণ কন্যাটির সহ্য হইত না। সে গোপনে তাহার লেখা খাতায় কালি ঢালিয়া আসিত, কলম চুরি করিয়া রাখিত, এমনকি বইয়ের যেখানে অভ্যাস করিবার সেই অংশটি ছিঁড়িয়া আসিত। তারাপদ এই বালিকার অনেক দৌরাত্ম্য সকৌতুকে সহ্য করিত, অসহ্য হইলে মারিত, কিন্তু কিছুতেই শাসন করিতে পারিত না। দৈবাৎ একটা উপায় বাহির হইল। একদিন বড় বিরক্ত হইয়া নিরুপায় তারাপদ তাহার মসি বিলুপ্ত লেখা খাতা ছিন্ন করিয়া ফেলিয়া গম্ভীর বিষণ্ণ মুখে বসিয়াছিল। চারু দ্বারের কাছে আসিয়া মনে করিল আজ মার খাইবে, কিন্তু তাহার প্রত্যাশা পূর্ণ হইল না। তারাপদ একটি কথা মাত্র না কহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। বালিকা ঘরের ভিতরে বাহিরে ঘুরঘুর করিয়া বেড়াইতে লাগিল। বারংবার এত কাছে ধরা দিল যে তারাপদ ইচ্ছা করিলে অনায়াসেই তাহার পৃষ্ঠে এক চপেটাঘাত বসাইয়া দিতে পারিত, কিন্তু সে তাহা না দিয়া গম্ভীর হইয়া রহিল। বালিকা মহা মুশকিলে পড়িল। কেমন করিয়া ক্ষমা প্রার্থনা করিতে হয় সে বিদ্যা তাহার কোনো কালেই অভ্যাস ছিল না, অথচ অনুতপ্ত ক্ষুদ্র হৃদয়টি তাহার সহপাঠীর ক্ষমা লাভের জন্য একান্ত কাতর হইয়া উঠিল। অবশেষে কোনো উপায় না দেখিয়া ছিন্ন খাতার এক টুকরা লইয়া
তারাপদর নিকটে বসিয়া খুব বড় বড় করিয়া লিখিল, আমি আর কখনো খাতায় কালি মাখাবো না। লেখা শেষ করিয়া সেই লেখার প্রতি তারাপদর মনোযোগ আকর্ষণের জন্য অনেক প্রকার চাঞ্চল্য প্রকাশ করিতে লাগিল। দেখিয়া তারাপদ হাস্য সংবরণ করিতে পারিল না, হাসিয়া উঠিল। তখন বালিকা লজ্জায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠিয়া ঘর হইতে দ্রুত বেগে ছুটিয়া বাহির হইয়া গেল। যে কাগজের টুকরায় সে সহস্তে দীনতা প্রকাশ করিয়াছে, সেই অনন্তকাল এবং অনন্ত জগৎ হইতে সম্পূর্ণ লোপ করিতে পারিলে তবে তাহার হৃদয়ে নিদারুণ ক্ষোভ মিটিতে পারিত। এইদিকে সংকুচিত চিত্ত সোনামণি দুই একদিন অধ্যয়নশালার বাহিরে উকিঝুঁকি মারিয়া ফিরিয়া চলিয়া গিয়াছে। সখী চারুশশীর সহিত তাহা সকল বিষয়ে হৃদ্যতা ছিল, কিন্তু তারাপদর সম্বন্ধে চারুকে সে অত্যন্ত ভয় এবং সন্দেহের চোখে দেখিত। চারু যে সময়ে অন্তঃপুরে থাকিত সেই সময়টি বাছিয়া সোনামণি সসংকোচে তারাপদর দ্বারের কাছে আসিয়া দাঁড়াইত। তারাপদ বই হইতে মুখ তুলিয়া সস্নেহে বলিত, কি সোনা, খবর কি? মাসি কেমন আছেন? সোনামণি কহিত, অনেক দিন যাওনি, মা তোমাকে একবার যেতে বলেছে। মার কোমরে ব্যথা বলে দেখতে আসতে পারে না। এমন সময় হয়তো হঠাৎ চারু আসিয়া উপস্থিত। সোনামণি শশব ব্যস্ত, সে যেন গোপনে তাহার সখীর সম্পত্তি চুরি করিতে আসিয়াছিল। চারু কণ্ঠস্বর সপ্তমে চড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া বলিত, সোনা, তুই পড়ার সময় গোল করতে এসেছিস? আমি এখনই বাবাকে গিয়ে বলে দেব। যেন তিনি নিজে তারাপদর একটি প্রবীণা অভিভাবিকা, তাহার পড়াশুনোয় লেশমাত্র ব্যাঘাত না ঘটে, রাত্রি দিন ইহারই প্রতি তাহার একমাত্র দৃষ্টি। কিন্তু সে নিজে কি অভিপ্রায়ে এই সময়ে তারাপদর পাঠগৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল তাহা অন্তর্যামীর অগোচর ছিল না, এবং তারাপদও তাহা ভালোরূপে জানিত। কিন্তু সোনামণি বেচারা ভীত হইয়া তৎক্ষণাৎ এক রাশি মিথ্যা কৈফিয়ত সৃষ্টি করিত। অবশেষে চারু যখন ঘৃণা ভরে তাহাকে মিথ্যাবাদী বলিয়া সম্ভাষণ করিত, তখন সে লজ্জিত, শঙ্কিত, পরাজিত হইয়া ব্যথিত চিত্তে ফিরিয়া যাইত। দয়াদ্র তারাপদ তাহাকে ডাকিয়া বলিত, সোনা, আজ সন্ধ্যাবেলায় আমি তোদের বাড়ি যাব এখন। চারু সর্পিনীর মতো ফোঁস করিয়া উঠিয়া বলিত, যাবে বই কি, তোমার পড়া মুখস্থ করতে হবে না? আমি মাস্টার মশাইকে বলে দেব না? চারুর এই শাসনে ভীত না হইয়া তারাপদ দুই একদিন সন্ধ্যার পর বামুন ঠাকরুনের বাড়ি গিয়াছিল। তৃতীয় বা চতুর্থবারে চারু ফাঁকা শাসন না করিয়া আস্তে আস্তে এক সময় বাহির হইতে তারাপদর ঘরের দ্বারে শিকল আটিয়া দিয়া মার মশলার বাক্সের চাবি তালা আনিয়া তালা লাগাইয়া দিল। সমস্ত সন্ধ্যাবেলা তারাপদকে এইরূপ বন্দি অবস্থায় রাখিয়া আহারের সময় দ্বার খুলিয়া দিল। তারাপদ রাগ করিয়া কথা কহিল না এবং না খাইয়া চলিয়া যাইবার উপক্রম করিল। তখন অনুতপ্ত ব্যাকুল বালিকা করজোড়ে সানুনয়ে বারংবার বলিতে লাগিল, তোমার দুটি পায়ে পড়ি, আর আমি এমন করিব না। তোমার দুটি পায়ে পড়ি, তুমি খেয়ে যাও। তাহাতেও যখন তারাপদ বশ মানিল না, তখন সে অধীর হইয়া কাঁদিতে লাগিল। তারাপদ সংকটে পড়িয়া ফিরিয়া আসিয়া খাইতে বসিল। চারু কতবার একান্ত মনে প্রতিজ্ঞা করিয়াছে যে সে তারাপদর সহিত সৎ ব্যবহার করিবে, কখনো তাহাকে মুহূর্তের জন্য বিরক্ত করিবে না। কিন্তু সোনামণি প্রভৃতি আর পাঁচজন মাঝে মাঝে আসিয়া পড়াতে কখন তাহার কিরূপ মেজাজ হইয়া যায় কিছুতেই আত্মসংবরণ করিতে পারে না।
কিছুদিন যখন উপরি উপরি সে ভালো মানুষই করিতে থাকে, তখনই একটা উৎকট আসন্ন বিপ্লবের জন্য তারাপদ সতর্কভাবে প্রস্তুত হইতে থাকে। আক্রমণটা হঠাৎ কী উপলক্ষে কোন দিক হইতে আসে কিছুই বলা যায় না। তাহার পরে প্রচণ্ড ঝড়, ঝড়ের পরে প্রচুর অশ্রু বাড়ি বর্ষণ, তাহার পরে প্রসন্ন স্নিগ্ধ শান্তি। এমন করিয়া প্রায় 2 বৎসর কাটিল। এত সুদীর্ঘকালের জন্য তারাপদ কখনো কাহারও নিকট ধরা দেয় নাই। বোধ করি পড়াশোনার মধ্যে তাহার মন এক অপূর্ব আকর্ষণে বদ্ধ হইয়াছিল। বোধ করি বয়োবৃদ্ধি সহকারে তাহার প্রকৃতির পরিবর্তন আরম্ভ হইয়াছিল এবং স্থায়ী হইয়া বসিয়া সংসারে সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করিবার দিকে তাহার মন পড়িয়াছিল। বোধ করি তাহার সহপাঠিকা বালিকার নিয়ত দৌরাত্ম চঞ্চল সৌন্দর্য অলক্ষিতভাবে তাহার হৃদয়ের উপর বন্ধন বিস্তার করিতেছিল। এদিকে চারুর বয়স 11 উত্তীর্ণ হইয়া যায়। মতিবাবু সন্ধান করিয়া তাহার মেয়ের বিবাহের জন্য 2-3টে ভালো ভালো সম্বন্ধ আনাইলেন। কন্যার বিবাহ বয়স উপস্থিত হইয়াছে জানিয়া মতিবাবু তাহার ইংরেজি পড়া এবং বাহিরে যাওয়া নিষেধ করিয়া দিলেন। এই আকস্মিক অবরোধে চারু ঘরের মধ্যে ভারী একটা আন্দোলন উপস্থিত করিল। তখন একদিন অন্নপূর্ণা মতিবাবুকে ডাকিয়া কহিলেন, পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন? তারাপদ ছেলেটি তো বেশ, আর তোমার মেয়েরও ওকে পছন্দ হইয়াছে। শুনিয়া মতিবাবু অত্যন্ত বিস্ময় প্রকাশ করিলেন। কহিলেন, সেও কি কখনো হয়? তারাপদর কুল শীল কিছুই জানা নেই। আমার একটি মাত্র মেয়ে, আমি ভালো ঘরে দিতে চাই। একদিন রায়ডাঙ্গার বাবুদের বাড়ি হইতে মেয়ে দেখিতে আসিল। চারুকে বেশভূষা পরাইয়া বাহির করিবার চেষ্টা করা হইল। সে শোবার ঘরের দ্বার রুদ্ধ করিয়া বসিয়া রহিল, কিছুতেই বাহির হইল না। মতিবাবু ঘরের বাহির হইতে অনেক অনুনয় করিলেন, ভর্ৎসনা করিলেন, কিছুতেই কিছু ফল হইল না। অবশেষে বাহিরে আসিয়া রায়ডাঙ্গার দুর্গবর্গের নিকট মিথ্যা করিয়া বলিতে হইল, কন্যার হঠাৎ অত্যন্ত অসুখ হইয়াছে, আজ আর দেখানো হইবে না। তাহারা ভাবিল মেয়ের বুঝি কোনো একটা দোষ আছে, তাই এইরূপ চাতুরী অবলম্বন করা হইল। তখন মতিবাবু ভাবিতে লাগিলেন, তারাপদ ছেলেটি দেখিতে শুনিতে সকল হিসাবেই ভালো, উহাকে আমি ঘরে রাখিতে পারিব। তাহা হইলে আমার একমাত্র মেয়েটিকে পরের বাড়ি পাঠাইতে হইবে না। ইহাও চিন্তা করিয়া দেখিলেন, তাহার অশান্ত অবাধ্য মেয়েটির দুরন্তপনা তাহাদের স্নেহের চোখে যতই মার্জনীয় বোধ হোক, শ্বশুরবাড়িতে কেহ সহ্য করিবে না। তখন স্ত্রী পুরুষে অনেক আলোচনা করিয়া তারাপদর দেশে তাহার সমস্ত কৌলিক সংবাদ সন্ধান করিবার জন্য লোক পাঠাইলেন। খবর আসিল যে বংশ ভালো, কিন্তু দরিদ্র। তখন মতিবাবু ছেলের মা এবং ভাইয়ের নিকট বিবাহের প্রস্তাব পাঠাইলেন। তাহারা আনন্দে উচ্ছ্বসিত হইয়া সম্মতি দিতে মুহূর্ত মাত্র বিলম্ব করিলেন না। কাঠালিয়ায় মতিবাবু এবং অন্নপূর্ণা বিবাহের দিনক্ষণ আলোচনা করিতে লাগিলেন, কিন্তু স্বাভাবিক গোপনতাপ্রিয় সাবধানী মতিবাবু কথাটা গোপনে রাখিলেন। চারুকে ধরিয়া রাখা গেল না। সে মাঝে মাঝে বর্গীর হাঙ্গামার মতো তারাপদর পাঠগৃহে গিয়া পড়িত। কখনো রাগ, কখনো অনুরাগ, কখনো বিরাগের দ্বারা তাহার পাঠচর্যায় নিভৃত শান্তি অকস্মাৎ তরঙ্গিত করিয়া তুলিত। তাহাতে আজকাল এই নির্লিপ্ত মুক্ত স্বভাব ব্রাহ্মণ বালকের
চিত্তে মাঝে মাঝে ক্ষণকালের জন্য বিদ্যুৎ স্পন্দনের ন্যায় এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার হইত। যে ব্যক্তির লঘু ভার চিত্ত চিরকাল অক্ষুণ্ণ অব্যাহতভাবে কালো স্রোতের তরঙ্গ চূড়ায় ভাসমান হইয়া সম্মুখে প্রবাহিত হইয়া যাইত, সে আজকাল একবার অন্যমনস্ক হইয়া বিচিত্র দিবা স্বপ্ন জালের মধ্যে জড়ীভূত হইয়া পড়ে। একদিন পড়াশোনা ছাড়িয়া দিয়া সে মতিবাবুর লাইব্রেরির মধ্যে প্রবেশ করিয়া ছবির বইয়ের পাতা উল্টাইতে থাকিত। সে ছবিগুলির মিশ্রণে যে কল্পনা লোক সৃজিত হইত, তাহা পূর্বেকার হইতে অনেক স্বতন্ত্র এবং অধিকতর রঙিন। চারুর অদ্ভুত আচরণ লক্ষ্য করিয়া সে আর পূর্বের মতো স্বভাবত পরিহাস করিতে পারিত না। দুষ্টামি করিলে তাহাকে মারিবার কথা মনেও উদয় হইত না। নিজের এই গূঢ় পরিবর্তন, এই আবদ্ধ আসক্ত ভাব তাহার নিজের কাছে এক নূতন স্বপ্নের মতো মনে হইতে লাগিল। শ্রাবণ মাসে বিবাহের শুভ দিন স্থির করিয়া মতিবাবু তারাপদর মা ও ভাইদের আনিতে পাঠাইলেন। তারাপদকে তাহা জানিতে দিলেন না। কলিকাতার মোক্তারকে গড়ের বাদ্য বায়না দিতে আদেশ করিলেন এবং জিনিসপত্রের ফর্দ পাঠাইয়া দিলেন। আকাশে নববর্ষার মেঘ উঠিল। গ্রামে নদী এতদিন শুষ্ক প্রায় হইয়াছিল। মাঝে মাঝে কেবল একটা ডোবায় জল বাঁধিয়া থাকিত। ছোট ছোট নৌকা সেই পঙ্কিল জলে ডোবানো ছিল এবং শুষ্ক নদীপথে গরুর গাড়ি চলাচলে সুগভীর চক্রচিহ্ন খোদিত হইয়াছিল। এমন সময় একদিন পিতৃগৃহ প্রত্যাগত পার্বতীর মতো কোথা হতে দ্রুতগামিনী জলধারা কলহাস্য সহকারে গ্রামের শূন্য বক্ষে আসিয়া সমাগত হইল। উল্লঙ্গ বালক বালিকারা তীরে আসিয়া উচ্চৈঃস্বরে নৃত্য করিতে লাগিল। অতৃপ্ত আনন্দে বারংবার জলে ঝাঁপ দিয়া দিয়া নদীকে যেন আলিঙ্গন করিয়া ধরিতে লাগিল। কুটিরবাসিনীরা তাহাদের পরিচিত প্রিয় সঙ্গিনীকে দেখিবার জন্য বাহির হইয়া আসিল। শুষ্ক নির্জীব গ্রামের মধ্যে কোথা হইতে এক প্রবল বিপুল প্রাণহিল্লোল আসিয়া প্রবেশ করিল। দেশ বিদেশ হইতে বোঝাই হইয়া ছোট বড় আয়তনে নৌকা আসিতে লাগিল। বাজারের ঘাট সন্ধ্যাবেলায় বিদেশি মাঝির সঙ্গীতে ধ্বনিত হইয়া উঠিল। দুই তীরের গ্রামগুলি সম্বৎসর আপনার নিভৃত কোণে আপনার ক্ষুদ্র ঘর কন্যা লইয়া একাকিনী দিনযাপন করিতে থাকে। বর্ষার সময় বাহিরের বৃহৎ পৃথিবী বিচিত্র পণ্যোপহার লইয়া গৌরিক বর্ণ জলরথে চড়িয়া এই গ্রামকন্যাগুলির তত্ত্ব লইতে আসে। তখন জগতের সঙ্গে আত্মীয়তা গড়বে, কিছুদিনের জন্য তাহাদের ক্ষুদ্রতা ঘুচিয়া যায়। সমস্তই সচল সজাগ সজীব হইয়া ওঠে এবং মৌন নিস্তব্ধ দেশের মধ্যে সুদূর রাজ্যের কলালাভ ধ্বনি আসিয়া চারিদিকের আকাশকে আন্দোলিত করিয়া তোলে। এই সময়ে কুডুলকাটায় নাগবাবুদের এলাকায় বিখ্যাত রথযাত্রার মেলা হইবে। জ্যোৎস্না সন্ধ্যায় তারাপদ ঘাটে গিয়া দেখিল, কোনো নৌকা নাগরদোলা, কোনো নৌকা যাত্রার দল, কোনো নৌকা পণ্যদ্রব্য লইয়া প্রবল নবীন স্রোতের মুখে দ্রুত বেগে মেলা অভিমুখে চলিয়াছে। কলিকাতার কনসার্টের দল বিপুল শব্দে দ্রুত তালের বাজনা জুড়িয়া দিয়াছে। যাত্রার দল বেহালার সঙ্গে গান গাহিতেছে এবং সমের কাছে হা 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 শব্দে চিৎকার উঠিতেছে। পশ্চিম দেশি নৌকার দাড়িমল্লাগুলো কেবলমাত্র মাদল এবং করতাল লইয়া উন্মত্ত উৎসাহে বিনা সঙ্গীতে খচমচ শব্দে আকাশ বিদীর্ণ করিতেছে। উদ্দীপনার সীমা নাই,
দেখিতে দেখিতে পূর্ব দিগন্ত হইতে ঘন মেঘরাশি প্রকাণ্ড কালো পাল তুলিয়া দিয়া আকাশের মাঝখানে উঠিয়া পড়িল। চাঁদ আচ্ছন্ন হইল, পূবে বাতাস বেগে বহিতে লাগিল, মেঘের পশ্চাতে মেঘ ছুটিয়া চলিল, নদীর জল খল খল হাস্যে স্ফীত হইয়া উঠিতে লাগিল। নদী তীরবর্তী আন্দোলিত বনশ্রেণীর মধ্যে অন্ধকার পুঞ্জীভূত হইয়া উঠিল, ভেগ ডাকিতে আরম্ভ করিল। ঝিল্লির ধ্বনি যেন করাত দিয়া অন্ধকারকে চিরিতে লাগিল। সম্মুখে আজ যেন সমস্ত জগতে রথযাত্রা। চাকা ঘুরিতেছে, ধ্বজা উড়িতেছে, পৃথিবী কাঁপিতেছে, মেঘ উড়িয়াছে, বাতাস ছুটিয়াছে, নদী বহিয়াছে, নৌকা চলিয়াছে, গান উঠিয়াছে। দেখিতে দেখিতে গুরু গুরু শব্দে মেঘ ডাকিয়া উঠিল, বিদ্যুৎ আকাশকে কাটিয়া কাটিয়া ঝলসিয়া উঠিল। সুদূর অন্ধকার হইতে একটা মুষল ধারা বর্ষির বৃষ্টির গন্ধ আসিতে লাগিল। কেবল নদীর এক তীরে এক পার্শ্বে কাঠালিয়া গ্রাম আপন কুটির দ্বার বন্ধ করিয়া দীপ নিবাইয়া দিয়া নিঃশব্দে ঘুমাইতে লাগিল। পরদিন তারাপদর মাতা ও ভ্রাতাগণ কাঠালিয়ায় আসিয়া অবতরণ করিলেন। পরদিন কলিকাতা হইতে বিবিধ সামগ্রীপূর্ণ 3খানা বড় নৌকা আসিয়া কাঠালিয়ার জমিদারি কাছারির ঘাটে লাগিল, এবং পরদিন অতি প্রাতে সোনামণি কাগজে কিঞ্চিৎ আমসত্ত্ব এবং পাতার ঠোঙায় কিঞ্চিৎ আচার লইয়া ভয়ে ভয়ে তারাপদর পাঠগৃহ দ্বারে আসিয়া নিঃশব্দে দাঁড়াইল। কিন্তু পরদিন তারাপদকে দেখা গেল না। স্নেহ প্রেম বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে।